আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন। আমি আবার আপনাদের মাঝে নতুন আরও একটি গল্প নিয়ে হাজির হচ্ছি। গল্পটির নাম হচ্ছে তেঁতুলতলার ভূত। আর দাঁড় নেওয়া করে আমরা গল্প শুরু করব। আর গল্পের মাঝে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে তাহলে সেটা ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর আমাদের চ্যানেল যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, যাতে পরবর্তী গল্প আপলোড দেওয়ার সাথে সাথে আপনার কাছে চলে যায়। চলুন আমরা ঘটনা শুরু করি। পরপর তিনজন মধ্যবয়সী যুবক তেঁতুলতলায় আত্মহত্যা করার পর আমাদের এলাকায় এখন থমথমে পরিবেশে রূপান্বিত হয়েছে। বাসা থেকে বাবা মা আমাকে একদম বের হতে দেয় না। যদিও সেই যুবকরা তিনজনই বিবাহিত ছিলেন। তিনজন যুবকই ঠিক আলাদা দিনই একই সময় তেঁতুল গাছের সাথে ফাঁসি লাগিয়ে ঝুলন্ত অবস্থায় পাওয়া গিয়েছিল। পুলিশ ময়না তদন্তের তথ্য থেকে জানতে পেরেছি তাদের আগে খুন করা হয়েছে আর পরে ফাঁসিতে ঝুলিয়ে দেওয়া হয়েছে। এলাকার মোড়ে মোড়ে চায়ের দোকানগুলোতে এখন আর তেমন মানুষ বসে না। সবাই যে যার কাজ সেরে বাড়িতে চলে যাচ্ছে। দ্বিতীয় খুনের পর থেকে বেশ শক্তপোক্ত অচেনা মানুষের সমাগম বেড়েই চলছে এলাকায়। রহিম চাচা বলেছেন ওনারা নাকি পুলিশ। খুনিকে ধরার জন্য সিভিল পোশাকে এসে চারিদিকে নজর রাখছেন। রহিম চাচা রিটায়ার্ড প্রাপ্ত আর্মি অফিসার। ঘরে তার দুই কন্যা আর স্ত্রী। দিন 20 আগেও রহিম চাচা বেশ হাসি খুশি থাকতেন আমাদের সাথে। প্রতিবেশী আর একসাথে খেলাধুলা করায় রহিম চাচার সাথে সাক্ষাৎ বেড়ে একদম বন্ধুর মতো হয়ে গিয়েছে আমরা। রহিম চাচা তার মেয়েদের নিজে স্কুল কলেজে আনা নেওয়া করতেন এই বয়সেও, কিন্তু অনেক দিন হয়ে গেল তিনি তার মেয়েদের নিয়ে বের হন না। মাঝে মধ্যে কলেজ পুরো বড় মেয়েকে দেখা গেলেও তার ছোট্ট মেয়েকে অনেক দিন দেখা যায়নি। অথচ তিনি বেশিরভাগ সময় ছোট্ট মেয়েকে নিয়ে বের হতেন। পনির ভাইয়ের দোকানের সোজা ঠিক ওপর প্রান্তে একটা পাগল দেখা যাচ্ছে। দিন 10 হলো পাগলটা সারাদিন প্রলাপ বকতে থাকে আর মাঝবয়সী যুবক ভাইদের গালাগালি করতে থাকে অন্য ভাষায়। তাই বেশি অল্প দিনেই পাগল উপস্থিতার প্রয়োজন লক্ষ্য করেছে সবাই। দিন রাত পাগলটা ওইখানেই থাকে। কেউ কেউ শুকনো বনরুটি ছুঁড়ে মারে, কেউ বিস্কুট দেয়, কিন্তু পাগলটা খেতে চায় না। এক মনে তাকিয়ে থাকে তেঁতুল গাছের পাশে। আমি আশ্চর্য হয়েছিলাম সেই দিন পাগলটাকে প্রথম দেখেছি। দেখতে অনেকটা সিনেমার মতো লাগে। ওর মতো টানা টানা চোখ, মুখ, নাক সব কিছুই প্রায় একই, শুধু শুধু ঠোঁটের কোনায় যেখানটায় সিমিনের একটা তিল আছে আর পাগলটার সেখানে কাটা দাগ। সিনিম হচ্ছে রহিম চাচার 10ম শ্রেণীতে পড়া ছোট্ট মেয়েটা। ওর বিষয়ে এত জানার কারণ হচ্ছে অজানা কোনো কারণেই সিনিমকে খুব ভালো লাগে আমার। রহিম চাচা ওরে নিয়ে যখন স্কুলে যেত তখন খুব ভালো প্রতিবেশীর ভূমিকম্প আমিও রহিম চাচার সাথে কথা বলতে বলতে তাদের সাথে আগাতাম। কেন জানি না সিনিমকে আশেপাশে থাকতে আমার বেশ ভালোই লাগত। সিনিমও মাঝে মধ্যে কেমন একটা অন্যরকম চাহনি নিক্ষেপ করত আমার প্রাণে। তখন বুকের ভিতরে এত ভালো লাগতো যা তুলনায় আমি অন্য কিছুই পাইনি। অনেক দিন ধরে সিনিমকে রহিম চাচার সাথে দেখছি না আর তাকে জিজ্ঞাসা করতে পারছি না যদি সে অন্য কিছু ভেবে বসে এই ভয়ে। কিন্তু হঠাৎ করে ওর মতো দেখতে পাগলটা দেখে আমার কেন যেন পুরো দুনিয়াটা অন্ধকার হয়ে এসেছে। যখন দেখলাম ঠোঁটের কোনো তিলের জায়গায় কাটা, তখন থেকে মনের ভিতর অন্যরকম ভাবনা চলে এসেছে আমার। তড়িঘড়ি করে রহিম চাচাকে ডেকে এনে যখন দেখালাম, দেখে চাচা পাগলকে দেখে একদম সিনেমার মতো মনে হচ্ছে না। কি কই 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 ধুর, কি যে বলো তুমি, সিনিম তো ঘুমাচ্ছে, ও এখানে আসবে কি করে? কি বলেন চাচা, এই সন্ধ্যাবেলায় ঘুমাচ্ছে? ও তো এখন সব সময় ঘুমায় বাবা, নিস্তেজ হয়ে। মানে কি বলছেন? কি কই না কিছু না, বলছি একটু অসুস্থ তো তাই বেশিরভাগ সময় ঘুমিয়ে থাকে। কি না তাই? কি হয়েছে চাচা সিনিমের? ও ঠিক আছে তো, নাকি এমনিতেই জ্বর হয়েছে? ওর অসুস্থতার কথা শুনে আমাকে বিচলিত হয়ে প্রশ্ন করতে দেখে চাচা আমার দিকে আর চোখে তাকালেন, কিন্তু কিছুই বললেন না। তেমন কিছু না, সুস্থ হয়ে যাবে, সমস্যা নেই। আমি বুঝলাম না পাগলটাকে আমি সিনেমার মতল বলায় চাচা অমনভাবে ঘাবড়ে গেলেন কেন? আর সিনেমা অসুস্থ এতদিন আমাদেরও বললেন না। হবে হয়তো বলার প্রয়োজন মনে করেননি, কিন্তু সিনেমার কি হয়েছে বুঝতেই পারছি না। পুলিশ কাল রাত থেকে
খুব কড়াকড়িভাবে এলাকার লোকজনদের জিজ্ঞাসাবাদ করা শুরু করে দিয়েছে। 3টা খুন হলো পরপর 3 দিন বাদে, 9 দিনের ভিতরে, অথচ খুনিকে এখনও ধরতেই পারছে না তারা। সাংবাদিক মাধ্যমে লোকজন প্রায় এসে পুলিশের ব্যর্থতার কথা তুলে ধরলেন, আর তারা এটাও বললেন যদি 12 দিনের মাথায় তেঁতুলতলায় আরেকটা লাশ ঝুলে দেখা যায় তাহলে পুলিশ কি করবে। এই নিয়ে এলাকার অবস্থা বেশি গরম। শুনলাম কাল রাত থেকে এখন দুপুর অবধি যাদের সাথে কথা বলায় সন্দেহজনক মনে হয়েছে তার ভিতর থেকে 15 লোকজনকে থানায় নিয়ে গেছে পুলিশ। বিকেলে বাসার জন্য ডিম কিনতে গিয়ে দেখি তেঁতুলতলার দিকে যাচ্ছে, আর সবাই বলাবলি করছে মিন্টু ভাইকে কে জানি মেরে তেঁতুলতলায় ঝুলিয়ে দিয়েছে। মিন্টু ভাই এলাকায় মোটামুটি পরিচিত একজন ব্যক্তি, বছর 3 হয়েছে বিয়ে করেছেন, তবে এখনও সন্তান হয়নি তার। মিন্টু ভাইয়েরা আমাদের এলাকার স্থানীয় না, তবে অনেক পুরনো ভাড়াটিয়া তারা। আমি ছোট্ট থেকেই তাদের দেখে এসেছি। পুলিশ যাদের থানায় ধরে নিয়ে গিয়েছিল তাদের আর সবাইকে নিয়ে এসেছে, কারণ তাদের ভিতরে কেউ খুন হলে আজ মিন্টু ভাইয়ের লাশ তেঁতুল গাছে ঝুলে থাকতো না। সাইলেন্ট বাজিয়ে পুলিশের বড় কর্মকর্তার গাড়ি এসে থামলো ঠিক রহিম চাচার বাসার সামনেই। অফিসার গাড়ি থেকে নামার আগেই গাড়ির দরজার সম্মুখে এসআই কনস্টেবল এসে লাইন দিয়ে দাঁড়িয়ে গেলেন তার গাড়ি থেকে নামার অপেক্ষায়। বোঝাই যাচ্ছে খুব উচ্চ পদের কর্মকর্তা তিনি। গাড়ি থেকে নেমেই সোজা চলে গেলেন রহিম চাচার বাসায়। আমরা স্তব্ধ হয়ে সবাই তাকিয়ে আছি রহিম চাচার বাসার দিকে। সবার মনে একটাই প্রশ্ন, যে রহিম চাচার বাসায় পুলিশ কেন? তাহলে কি তিনিই খুন করেছেন এতদিন? প্রশ্ন দিয়ে যেন প্রশ্ন বাড়বে, এটাই স্বাভাবিক। রহিম চাচা আর্মি অফিসার হয়ে এমন কাজ করলেন, কিন্তু কেন করলেন? সবার চোখে রহিম চাচার বাড়ির দিকে, আর আমি এখনও তাকিয়ে আছি পাগলাটার দিকে। পাগলটা ঘুমিয়ে আছে, গায়ে নোংরা কাপড়, রোদে পুড়ে যাওয়া লাল চুল, যার যত্ন না নেওয়ায় জট বেঁধে আছে। ঘুমিয়ে থাকা পাগলটাকে কেমন যেন মায়াবী মনে হচ্ছে সিমি থাকলেও ও ঠিক এমনই লাগতো। সিনেমার কথা মনে পড়তেই বুকে কেমন ধরফর করে উঠলো আমার। তাহলে কি এটাই সিনেম? কিন্তু কি থেকে কি হচ্ছে এইসব? সিনেমের এমন অবস্থা কেন হবে? আর রহিম চাচার বাড়িতে এত পুলিশ এলো কেন? পুরো এলাকা এখন অসুস্থ জনতা। সিনেমদের বাসার চারিপাশে জনতার হয়ে তাকিয়ে আছে সবাই। 2-1 গণ্যমান্য ব্যক্তি রহিম চাচার বাসায় যেতে চাইলে পুলিশ তাদের বাধা দিচ্ছে। ভিড় জমানো মানুষগুলোকেও দূরে সরিয়ে দিচ্ছে, কিন্তু কেউ 2-1 কদরে বেশি সরে না, কারণ সবাই মন ভর্তি প্রশ্ন নিয়ে দাঁড়িয়ে আছে, যার উত্তর কেউ হয়তো এখন পাবে না, কিন্তু চোখের অনুমান নিয়ে প্রশ্নের উত্তর মিলবে সব অপেক্ষার। তেঁতুলতলা থেকে এখনও মিন্টু ভাইয়ের লাশ হাসপাতালে নেওয়া হয়নি। এর আগে পাওয়া লাশগুলো এতক্ষণ সময় রাখা হয়নি। সবাই মিনিট 30 অপেক্ষার প্রহর বোধ হয় শেষ হয়ে এলো। পুলিশ বের হয়ে আসছে সিনেমার বাসা থেকে। ধীরে ধীরে রহিম চাচাও দেখা যাচ্ছে, সে বড় কর্মকর্তার সাথে কথা বলতে বলতে বের হচ্ছেন তিনি। কিন্তু সবাই খুব আশ্চর্য হয়ে তাকিয়ে আছে, কারণ রহিম চাচার বেশ হাস্যজনকভাবে কথা বলতে বলতে বের হচ্ছেন দুজনেই। যদিও হাসিটা অন্য দিনের মতো সাধারণ নয়, কারণ এলাকায় লাগাতার মানুষ খুন হওয়ায় সবার মুখে ইদানিংকালের কিছুটা শুকনো। পুরো এলাকায় রহিম চাচা হাসছে, যেন স্বস্তির নিঃশ্বাস ফেলল। কেউ জানে না তার বাসায় পুলিশ কেন আসলো, তবে সবাই নিজেদের বুদ্ধি দিয়ে বলা বলে করছে যে রহিম চাচা রিটায়ার্ড প্রাপ্ত আর্মি অফিসার, তাই তার সাথে পুলিশের বড় কর্মকর্তার ভালো পরিচয় থাকবে, এটাই স্বাভাবিক। রহিম চাচাকে সাথে নিয়ে সব পুলিশ কর্মকর্তা তেঁতুলতলায় পৌঁছাইছেন। মিটন ভাইয়ের লাশ ময়না তদন্তের জন্য পাঠানো হচ্ছে। 2-1 পুলিশ বাদে ধীরে ধীরে অন্য সব পুলিশেরাও চলে গেলেন। বাড়ির দিকে আসতেই রহিম চাচা কিন্তু তাকে ঘিরে দাঁড়িয়ে গেলেন একদল বাচ্চা থেকে মুরব্বী সবাই যে যার আন্দাজ করলেও মুখে এখনও একটাই প্রশ্ন, কি হয়েছিল? রহিম চাচা দাঁড়িয়ে গেলেন তাদের সম্মুখেই, সবাইকে বললেন তার সাথে এক কর্মকর্তার ভালো বন্ধুত্ব রয়েছে, যার দরুন এলাকায় মানুষ খুন হওয়া, তার সাথে কথা বলতে এসেছে কাউকে সন্দেহ হলে কি না সেটা বিষয়ে জানতে। তা আপনি কি বললেন? কেউ কি আছে যার উপর আপনার সন্দেহ হচ্ছে? মুরব্বি চাচার প্রশ্ন করলেন। ভাই,
আমরা তো আইনের মানুষ, আইন নিয়ে কাজ করেছি, আমাদের চোখে সন্দেহের পাতার অভাব নেই। কিন্তু খুনি দেখে বোঝা যাচ্ছে খুনি কিছু একটা বোঝাতে চাইছে, তাই সন্দেহ করার আগে খুনির বার্তাটা জানা জরুরি। শুনলাম ঢাকা থেকে নাকি স্পেশাল অফিসার এসেছে, যে ইতিমধ্যে এলাকার অবস্থান করেছেন এবং সব কিছু পর্যটন করছেন। আপনারা কারোর সাথে কোনো রকম ঝামেলায় জড়াবেন না, আর অপরিচিত মানুষ দেখলে তাদের সাথে খারাপ আচরণ করবেন না। কথাগুলো বলে রহিম চাচা তার বাড়ির ভিতরে চলে গেলেন। ধীরে ধীরে লোকসম্প কমতে শুরু করলো। আমিও বাসায় চলে এলাম। কেন জানি না পরিস্থিতি অন্যদিকে মোড় নিচ্ছে। রহিম চাচা যে খুনি নন তা কেউ বলতে পারবে না, আর কে খুন তাও কেউ বলতে পারবে না। তবে সবাই একটু আগের বাসায় পুলিশ দেখে যা ভেবেছিল ওই অবস্থায় পরিবর্তনের জন্য এখন ভিন্ন রকম পরিবেশ বিরাজমান হচ্ছে। রাত আনুমানিক 2টা বাজে। তেঁতুলতলার কাছ থেকে একটা মেয়ের চিৎকার শোনা যাচ্ছে। অন্য সময় হলে সবাই চিৎকারের শব্দ শুনে কোথায় হতে শব্দ ভেসে আসছে তা নিয়ে বিচলিত হতো, কিন্তু কয়েকদিন ধরে সবাই তেঁতুলতলার যাতায়াত আর ওইদিকে ভাবনা থাকার কারণে বুঝতে বেশি কষ্ট হয়নি যে চিৎকার তেঁতুলতলার দিক থেকে ভেসে আসছে। কিন্তু আশ্চর্যজনক বিষয় হচ্ছে কেউ বাসা থেকে নামছেও না। চিৎকারের শব্দ ধীরে ধীরে সব বাড়ির অন্ধকার ঘটে লাইট জ্বলে আলোকিত হয়ে গিয়েছে। সবাই যে যার জায়গায় অবস্থান করছেন। দরজাটা পর্যন্ত কেউ খুলছে না। একজন অন্যজনের সাথে ফোনে কথা বলে বিষয়টা ধীরে ধীরে যারা ঘুমিয়েছিলেন বা এলাকার বাহিরে আছেন তাদের কাছেও ছড়িয়ে গেলে, কিন্তু কেউ বাসা থেকে নামছে না। এক এক করে 4টে শক্তপোক্ত মাঝ বয়স্ক যুবক ছেলে খুন হয়েছে তেঁতুলতলায়, যার কারণে ভয়ে এতটাই গ্রাস করছে যে কেউ সাহস করে যেতেও পারছে না। চিৎকার করা মেয়েটিকে কে বা কেন চিৎকার করছে এটা দেখতে দূর থেকে কে যেন আসছে তেঁতুলতলার দিক থেকে। বেশ জোরে হাঁটতে হাঁটতে আসছেন। হাতে একটা টর্চ লাইট দেখা যাচ্ছে, আর আধা সাদা রঙের মোটা রশি। যে 4জন খুন হয়েছে তারা একই রকম মোটা রশিতে ঝুলছিল। লোকটার হাঁটার গতিবিধি দেখে অনেকটাই পরিচিত মনে হচ্ছে। তাহলে কি মকবুল চাচা? লোকটাকে দেখতে অনেকটাই মকবুল চাচার মতো মনে হচ্ছে। মকবুল চাচার হাঁটার সময় মাঝে মধ্যে কোজো হয়ে কুড়িয়ে পড়েন, আবার একটু পর পর সোজা হয়ে হাঁটেন। তার জন্য তার এরকম হাঁটার গতিবিধি এলাকার সবাই চেনেন। মাঝে মাঝে এটা নিয়ে তাকে 2-1জন খোঁচাও মেরে কথা বলেন রাগিয়ে দেওয়ার জন্য। আর এই যে লোকটা তেঁতুলতলা থেকে হেঁটে আসছেন, তিনিও ঠিক মকবুল চাচার মতো হাঁটছে। মাঝে নুয়ে পড়ছেন, আবার নিজেকে সোজা করে হাঁটছেন। কিন্তু মকবুল চাচা এত রাতে তেঁতুলতলায় কেন? আর তেঁতুলতলা থেকে ভেসে আসা মেয়েটার চিৎকারও এখন আর শোনা পুলিশ না আসা অবধি কেউ মকবুল চাচার বাসার সামনে থেকে সরেনি। পুরো বাড়ির চারিপাশে নিজেরাই পাহারা দিয়েছে। কিন্তু অবাক করা বিষয় হচ্ছে মকবুল চাচার দরজা কড়া নাড়ার পরে তিনি নিজের বাসার দরজা খুলেই বেরিয়েছেন। কে কি বলবে কিছু বুঝে উঠতে পারছেন না কেউ। পুলিশ মকবুল চাচাকে বিভিন্নভাবে জেরা করে কিছুই সন্দেহজনক আন্দাজ করতে পারেনি। আবার কেউ মকবুল চাচার চেহারা দেখেনি, শুধু হাঁটার গতিবিধি দেখে সন্দেহ করেছে। তাই প্রমাণ না থাকায় তাকে সহ সবাই তেঁতুলতলায় চলছে এবং ইতিমধ্যে ঘটে যাওয়া সব কিছুই খুলে বললেন। প্রথমে মকবুল চাচা চেঁচিয়ে উঠলেন যে তার অমন হাঁটার জন্যই হয়তো সবাই মজা নিচ্ছে, কিন্তু পুলিশ আর সকলের মুখে তাকে তারা গলা শুকিয়ে কাট। তিনি নিজে ভয়ে জড়সড় হয়ে গেলেন। তার মতো দেখতে খুনির অবস্থা শুনে মেয়েটার চিৎকারের সন্ধান যে 2জন পুলিশ আগেই তেঁতুলতলায় গিয়েছিলেন, তারা সেখানে কোনো মেয়েকে খুঁজে পায়নি। কোনো জনমানুষের চিহ্ন নেই তেঁতুলতলায়, অথচ পুরো এলাকায় ওখান থেকে ভেসে আসার চিৎকার জেগে উঠেছে। আশেপাশে ভালোভাবে দেখেও কোনো হদিশ পাওয়া গেল না। কোনো মেয়ে হয়তো কোথাও চলে গেছে। মেয়েটা কিন্তু কী হয়েছিল এখানে? মকবুল চাচার মতো দেখতে লোকটা আসলে কে, আর এখানে কেন মেয়েটা ছিল? কি হয়েছে মেয়েটার সাথে? মন ভর্তি উত্তরহীন প্রশ্ন নিয়ে যে যার গন্তব্যে চলে গেলেন, কিন্তু কেউ জানতেন না তাদের জন্য সকলের কত বড় চমক ছিল। আমি সকাল 9টা নাগাদ বের হয়েছি বাসায় থেকে প্রয়োজনের দোকানে। একটু দূর হওয়া সত্ত্বেও পুনির ভাইয়ের দোকানে গেলাম, কারণ ওখানে সিমের মতো দেখতে
পাগলটা রয়েছে। কেন জানি না, ওরে দেখলেই আমার সিনেমের মনে হয়। আর অনেক দিন সিনেমকে না দেখায় মনের ভিতর অনেক অজানা ভাব চিন্তা ওকে দিয়ে যাচ্ছে। কিছু সময় দাঁড়িয়ে পণ্য নিয়ে বাড়ি ফেরার পথে হাঁটছি, এমন সময় দেখলাম রহিম চাচা সিনেমকে নিয়ে বের হয়েছেন। আমি যেন হাঁটার শক্তি হারিয়ে ফেলেছি ওকে সুস্থ স্বাভাবিক দেখে। মনের ভেতর কত ছিল আমার। সিমি আমার সামনে কি সুন্দরভাবে হাসতে হাসতে বের হচ্ছে রহিম চাচার সাথে। আমি পিছন ফিরে দেখছি পাগলটা আছে তো। হ্যাঁ, সেও বসে আছে পনির ভাইয়ের দোকানের সোজা অপর প্রান্তে। রহিম চাচা হয়তো কিছু একটা আন্দাজ করতে পেরেছেন আমাকে দেখে, তাই নিজেই আসলেন আমার সাথে কথা বলতে। আর সাথে সিমিও। চাচা কী চান বা ভেবেছেন জানি না, সিমিকে আমার সাথে কথা বলতে রেখে নিজে রাস্তার ওপাশে গেলেন তার বয়সী মুরব্বির সাথে কথা বলতে। চাচার এমন অবস্থা দেখে যা কথা মনে জমা ছিল সব ভুলে বসে আছি আমি। সামনে সিমি থাকলেও আমি তাকিয়ে আছি তার দিকে, জানি কি চাচ্ছেন তিনি, নাকি আবার এমনিতে বিশ্বাস করে ওরে আমার কাছে রেখে গেলেন। আশেপাশে থেকেও মানুষের তীব্র দৃষ্টিতে তাকিয়ে আছেন সিমির দিকে। হয়তো তারা আমার মতো কিছু ভাবছে পাগলটাকে দেখে। যাই হোক, আমি সিমিকে একের পর এক প্রশ্ন করা শুরু করি। দিলে ওর একটা উত্তর আমার সব উত্তর পাওয়া হয়ে গিয়েছে। জ্বর হয়েছিল, সিমির যা খুব খারাপ পরিস্থিতির রূপ নিয়েছিল, আর এখনও সুস্থ নিঃশ্বাস ফেললাম আমি। সিমির সাথে কথা হচ্ছে এমন সময় হঠাৎ 3টা গাড়ি ভর্তি পুলিশের গাড়ি এসে থামলো মকবুল চাচার বাসার সামনে। তৎক্ষণাৎ গতিতে সবগুলো পুলিশ ঘেরাও দিয়ে দাঁড়িয়েছেন মকবুল চাচার বাড়ির পাশে লিখন ভাইয়ের বাসায়। ঘটনাটি অস্বাভাবিক পরিস্থিতিতে সবাই আতঙ্কে হয়ে তাকিয়ে আছে ওই বাড়ির দিকে। রহিম চাচা ছুটে এলেন, সিমিকে বাড়ি পাঠিয়ে আমাকে দূরে সরে যেতে বললেন। হঠাৎ পনির ভাইয়ের দোকানের অপর প্রান্তে থাকা পাগলটা দৌড়ে আসতেই এলাকার মানুষের ধাওয়া দিতে যাচ্ছে, এমন সময় পুলিশ এসে তাকে বাধা দিলেন এবং দাঁড়িয়ে থাকা সব পুলিশ কর্মকর্তা সেলুট দিলেন পাগলটাকে দেখলাম তার চেহারা ধরে টান দিচ্ছে নিজে, আর অমনি কেমন যেন সিমের চেহারার জামার বাঁধা চুলগুলো তার হাতে চলে এলো। অবাক হয়ে দেখছে সবাই। সিভিল পোশাকের কয়েকজন বেশি শক্তপোক্ত ব্যক্তি এসে দাঁড়ান পাগলটার পেছনে, যাদের ভিতরে কয়েকজন লুঙ্গিও পরা। পুলিশের গাড়ি থেকে বেশ উন্নত মানের অস্ত্র নিয়ে পাগলটা সহ 5 জন সিভিল পোশাক পরা অফিসার চলে গেলেন লিখন ভাইয়ের বাসায়। লিখন ভাই আমাদের এলাকার এসেছেন বছর খানেক হয়েছে, কিন্তু তা কেউ বলতে পারবেন না, কারণ সবার সাথে সে এমন আন্তরিকতাভাবে মিশে গেছেন যেন কতকাল ধরে আছেন আমাদের সাথে। আনুমানিক প্রায় ঘন্টাখানেক পর হাতে হ্যান্ডকাপ আর মুখে কালো কাপড় পরে বেরিয়ে করা হলো লিখন ভাইকে। একে একে কয়েকজন পুলিশ পোশাক পরা অফিসার গেলেন বাসার ভিতরে, নিয়ে এলেন সাদা রঙের কিছু দড়ি, ধারালো অস্ত্র, আরও কিছু সরঞ্জাম এবং সবশেষে একটা মেয়ের লাশ। আনুমানিক 15-16 বছর বয়সী হবে মেয়েটার। সকালে কৌতূহল যেন শেষ নেই, এমন ঘটনা ঘটবে তা যেন কল্পনাও আসেনি কারো। এত আপন এত আন্তরিকতার ছেলেটা এইসব করতো কেউ ভাবতেও পারেনি। ধীরে ধীরে সবাই জানতে পেরেছে আসল ঘটনা। লিখন ভাই হচ্ছেন সাইকো কিলার। পুলিশ জানিয়েছেন এর আগেও ভিন্ন এলাকায় গিয়ে লাগাতার মানুষ খুন করে রাতারাতি পালিয়ে আসছেন তিনি। অল্প দিনেই আন্তরিক হয়ে মানুষের সাথে মিশে এমন কাজ করা তার ভালো লাগে। তার লক্ষ্য শুধু বিবাহিত যুবকদের, কারণ তাদের মেরে ফেলার আগে তাদের শারীরিক নির্যাতনে জেনে নেন স্ত্রীর সম্পর্কে বিভিন্ন তথ্য, যা দিয়ে অল্প বয়সে বিবাহিত নারীদের একাকিত্বে বসে এনে দৈনিক সম্পর্কে আনন্দিত হন লিখন। তাদের প্রমাণসহ ধরতেই এলাকায় পাগল সেজে এসেছেন সদ্য পুলিশের যোগদান করা এসপি এমদাদুল জান্নাত। সমাপ্ত। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আমাদের এই গল্পের মধ্যে অনেক ভুল ত্রুটি হয়েছে, সেটা ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আসলে গল্পটি পড়তে আমারও অনেক কষ্ট হয়েছে, কারণ গল্পের ভিতরে অনেক ভুল লেখা ছিল, যার কারণে অনেক ভুল হয়ে গেছে। তাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।